হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আমার চ্যানেলে আমি যে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম ইন্ডিয়ান রেলওয়েতে কী করে জব পাওয়া যেতে পারে এবং ইন্ডিয়ান রেলওয়ে কী কী জব অফার করে। তারপরে আমি আমার চ্যানেলে একটা পোলও করেছিলাম এবং সেই পোলে জিজ্ঞাসা করেছিলাম যে কোন এক্সাম সম্বন্ধে আমি সবার আগে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো সেই পোলে ম্যাক্সিমাম যারা ভোট করেছে সবাই চেয়েছে আরআরবি যেই সম্বন্ধে জানেন সবার আগে আমি ডিসকাস করি। তো আজকের এই ভিডিওটা যা আরআরবি যেই সম্বন্ধে জানতে চায়, আরআরবি যেই এক্সাম কী, এক্সাম প্যাটার্ন কী, কারা কারা এলিজিবেল বা অন্যান্য তথ্য, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আরআরবি যে এক্সাম সম্বন্ধে জানতে চায় এবং আরআরবি যেই 2025 এক্সামটা দিতে চায় তারা এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের যত ডাউট আছে আরআরবি যেই এক্সাম রিলেটেড সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওতে আজকে আমি কী কী ডিসকাস করবো, এই ভিডিওটা আমি ডিসকাস করবো প্রথমে আরআরবি যে এক্সামটা কী, ঠিক আছে, এক্সামে কারা কারা এলিজিবেল, মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে, তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কী কী দরকার যাতে তুমি আরআরবি যে এক্সামটা দিতে পারবে এবং এক্সাম দেওয়ার পরে যখন সিলেক্টেড হবে তখন যাতে রিজেক্টেড না হয়ে যাও, তোমার এক্সাম প্যাটার্ন কী, তোমার সিলেবাস কী কী হবে এবং তোমার আরআরবি যে এক্সাম দেওয়া থেকে জয়েনিং হতে মোটামুটি কতদিন সময় লাগে, তুমি স্যালারি কত পেতে পারো এবং এক্সাম সম্বন্ধে আরও নানা তথ্য আমি ইন ডিটেলস ডিসকাস করব। তো চলো বেশি দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। দেখো আরআরবি যেই 2025 এক্সাম বা ইন জেনারেল আরআরবি যেই এক্সাম সম্বন্ধে আমি যদি ডিটেলসে ডিসকাস করার আগে আমি আরআরবি যেই 2024 নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটা রেফারেন্স নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো এবং তার জন্য আমি 2024 নোটিফিকেশান সেটা তোমাদের সামনে খুলবো, ঠিক আছে। তাহলে চলো আমি 2024 নোটিফিকেশান তোমাদের সামনে খুলি এবং সেখান থেকে আমাদের ডিসকাশন শুরু করি। তো আমার 2024 নোটিফিকেশান আমার এখানেই খোলা আছে। আমি পাশাপাশি দুটো টেবিল ট্যাব খুলেছি, একে আমার নোটিফিকেশান আছে আর সেকেন্ডে আমি একটা বোর্ড খুলেছি, এখানে আমি কিছু কিছু লিখবো। তো এটা আমার 2024 নোটিফিকেশান ছিল। দেখো 2019 যে আরআরবি যে এক্সামটা হয়েছিল আর 2024 আরআরবি যে এক্সামটা হয়েছিল, দুটো এক্সামের প্যাটার্ন একদম সেম টু সেম। 2019 আমি সিলেক্টেড হয়েছিলাম এবং 2024 এক্সামটা হয়েছে, তার CBT2 হয়ে গেছে এবং ফাইনাল রেজাল্ট আসা বাকি কিছুদিনের মধ্যেই চলে আসবে। রেজাল্ট কবে আসবে কী বৃত্তান্ত সেটা আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলে সেটা দেখতে পারো। যারা এবছর আরআরবি যে এক্সাম দিয়েছো তাদের সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু 2024 আরআরবি যে এই ভিডিওতে আমার ফোকাস নয়। এই ভিডিওতে আমি এরপরে ফিউচারে আরআরবি যেই আসবে 2025 আরআরবি যেই বা ইন জেনারেল আরআরবি যেই কীরকম এক্সাম হয় সেটা নিয়ে আমি ফোকাসড। তো দেখো এবার এই যে আরআরবি যে এক্সাম 2024 বেরিয়েছিল, এটা হচ্ছে CN নম্বর তোমার 03/2024। ইন জেনারেল যখন 2019 এক্সাম হয়েছিল তখনও কিন্তু CN 03 2018 বা 2019 নোটিফিকেশান ছিল, আমার ঠিক খেয়াল নেই 18 না 19, ঠিক আছে, কারণ 29 ডিসেম্বর 2018 নোটিফিকেশনটা এসেছিলো। তো এই যে CN 03 এটা বেশি ইম্পর্টেন্ট। 03 মানে কি, রেলওয়ের 3 নম্বর এক্সাম হচ্ছে আরআরবি যেই। জেনারেলি 3 নম্বর নোটিফিকেশনটাই আসছে লাস্ট দুবার থেকে। তো এবার আমরা এটাই এক্সপেক্ট করবো যে 3 নম্বর এক্সাম আরআরবি যেই হবে। 3 নম্বর কেন বললাম, দেখো আমাদের CN 01 নোটিফিকেশান অলরেডি চলে এসছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, যেটা LP হয়ে গেল। 02 টেকনিশিয়ান ইন্টিমেশন দিয়ে দিয়েছে রেলওয়ে পেপারে। আমি আমার টেলিগ্রাম, আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপে সেখানেও শেয়ার করেছিলাম, টেলিগ্রামেও শেয়ার করেছি, বা তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে অলরেডি সেটা পেয়েও গেছো। তার ডেট কিন্তু রেলওয়ে অ্যানাউন্স করে দিয়েছে। এরপরে যে এক্সামটা হবে সেটা কিন্তু CN 03 মানে যার নোটিফিকেশান আসবে। তো আরআরবি যেটা তাদের অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা পাবলিশ করেছিল মোটামুটি তার একটু উপর নিচের ডেটই তারা কিন্তু সব দিচ্ছে। তো এমন ভেবো না অনেকে কনফিউজ থাকছে যে আরআরবি যেই 2025 হবে কি হবে না, অবশ্যই হবে, ঠিক আছে। যেই ডেট আরআরবি মানে অ্যানাউন্স করেছিল একটু 19-20 হলে হতে পারে, তাছাড়া এক্সাম নিয়ে তোমার চাপ নেই, এক্সাম হবে। রেলওয়ে যখন বলেছে এক্সাম হবে, এক্সাম অবশ্যই কন্ডাক্ট করাবে। সেই হিসাবে তোমাদের প্রথম নোটিফিকেশান এবং সেকেন্ড নোটিফিকেশানের ইন্টিমেশনও কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো 3 নম্বর এক্সাম হবে এবং খুব শিগগিরই তোমাদের দেখবে মানে ইন্টিমেশন চলে আসবে এবং তারপরে ডিটেলস নোটিফিকেশনও চলে আসবে। এটা নিয়ে ক্লিয়ার থাকো সবাই যারা পরীক্ষা দেবে। এবার যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদেরকে বলে রাখি যে আরআরবি যে এক্সামটা কি। আরআরবি জি হলো ইন্ডিয়ান রেলওয়ের গ্রুপ সি পোস্টের সবথেকে টপমোস্ট একটা এক্সাম। এটা হচ্ছে লেভেল 6 এক্সাম, ঠিক আছে। দেখো ইন্ডিয়ান রেলওয়েতে যেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলতে তোমার গ্রুপ সিতে রিক্রুটমেন্টগুলো হয় যেগুলো আরআরবির থ্রু দিয়ে হয়, তার মধ্যে এই লেভেল 6 পোস্টগুলো হচ্ছে হাইয়েস্ট পোস্ট। লেভেল 7 কিছু কিছু রিক্রুটমেন্ট হয়, আমি আমার লাস্ট ভিডিওতেও বলেছিলাম, কিন্তু সেগুলো খুবই লিমিটেড। আগে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো, কিন্তু সেটা 2014 পর থেকে হচ্ছে না, রেলওয়েতে বন্ধ আছে। এখন যদি রেলওয়েতে যেই ইঞ্জিনিয়ার দেওয়া হচ্ছে, হয় সেটা ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা UPSC থ্রু দিয়ে, সেটাও মাঝখানে বন্ধ ছিল, ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিচ্ছিল না, আবার 2025 চালু করেছে এবং তারপরে এটা নেই সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার, সেটা আরআরবি যেই থ্রু দিয়ে,
ঠিক আছে, এবং এটা লেভেল 6 পোস্ট, এটা হাইয়েস্ট পেইড পোস্ট, ঠিক আছে। এরপরে লেভেল 5, লেভেল 4, লেভেল 3, লেভেল 2 সবই রিক্রুটমেন্ট হয়, কিন্তু লেভেল 6টা হাইয়েস্ট ধরে রাখতে পারো। লেভেল 7 খুবই লিমিটেড পোস্ট, আর যে নোটিফিকেশনে কিছু লেভেল 7-এর পোস্ট আছে, কিন্তু সেটা খুবই লিমিটেড। তোমাদের একটু পরে যখন দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই দেখো আমি নোটিফিকেশন একটু নিচে যাচ্ছি, ঠিক আছে, নোটিফিকেশন নিচে যাচ্ছি। এই যে দেখো আমাদের কী কী অফার করে, এটা আগেরবার নোটিফিকেশান এবং এবারও নোটিফিকেশান এরকমই বেরোবে, ঠিক আছে। এবার দেখো এখানে লেভেল 7-এর পোস্ট আছে, যার বেসিক পে হচ্ছে 44,900। এটা খুবই কম ভ্যাকেন্সি ছিল, মাত্র 17টা ভ্যাকেন্সি ছিল। এবং যেটা লেভেল 6-এর পোস্ট, যার বেসিক 35,400, তার ভ্যাকেন্সি ছিল 7,934। তো এটা মেনলি লেভেল 6-এর এক্সাম হতে পারে, লেভেল 7 কিছু পার্টিকুলার ডিপার্টমেন্টের এক্সাম, কিছু পার্টিকুলার, ঠিক আছে। দেখো এখানে কী কী আমাদের লেভেল 6-এর পোস্ট আছে: কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার অর রিসার্চ, ঠিক আছে। এই পোস্টটা একটা পার্টিকুলার পোস্ট, এবং এর জন্য কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগে সেটাও ডিটেলস যাবো। আর তারপরে আমাদের যেটা আছে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে লেভেল 6-এর পোস্ট, ঠিক আছে। এটাই আমাদের আরআরবি যে মেন পোস্ট, এবং ম্যাক্সিমাম যে স্টুডেন্ট যা রিক্রুট হয় তার এই পোস্টের আন্ডারে রিক্রুট হয়, ঠিক আছে। লেভেল 6-এর পোস্ট, এটার বেসিক হচ্ছে 35,400। এখানে দেখো এজ দেওয়া আছে, 18 থেকে 36, কিন্তু এটা 18 থেকে 36 লাস্ট টাইম নোটিফিকেশন যেটা বেরিয়েছিল সেটা করোনার জন্য এজ রিল্যাক্সেশন দিয়ে হয়েছিল। কিন্তু তুমি যখন এক্সাম দেবে 2025-এ, সেখানে এজ রিল্যাক্সেশন থাকবে না। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার যে এজ হবে সেটা হয়ে থাকবে 18 থেকে 33, 18 থেকে 33, এটা তোমাদের কিন্তু এজ থাকবে, এই এজ। তো যাদের 33 বছর পেরিয়ে গেছে ইউআর ক্যান্ডিডেট, তারা আরআরবি যে এক্সামটা দিতে পারবে না। প্রথমে এই জিনিসটা খেয়াল রাখো, যায় 33 ওভার হয়ে গেছে তারা দিতে পারবে না। এবার রিজার্ভেশন আছে, কাদের কাদের আছে: ওবিসি রিজার্ভেশন 3 বছর থাকে, এসসি এসটি 5 বছর থাকে, এবং আরও বিভিন্ন রিজার্ভেশন আছে, ঠিক আছে। তো রিজার্ভেশন নিয়ে আমি একটু পরে আসি, নিচে টেবিলে খুললে আমি দেখতে পাবো। এটা আমাদের প্রথমে এজ ক্রাইটেরিয়া গেল, আর কী কী পোস্ট এলিজিবল মানে তুমি এক্সাম দিতে পারবে সেটা গেল। এবার তোমাদের বিভিন্ন পোস্ট সম্বন্ধে সেটাও খুলছি, নিচে সব ডিটেলস সবই দেওয়া আছে, আমি এক করে খুললে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। নোটিফিকেশান আমি নিচে যাই, তোমাদের সব কিছুই দেওয়া থাকবে। আমি নিচে যাই নোটিফিকেশানের, মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ইন্ডিয়ান রেলওয়েতে অনেক রকম মেডিকেল স্ট্যান্ডার্ড আছে বিভিন্ন এক্সাম অনুযায়ী, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে আগে বলেছিলাম এএলপি মেডিকেল স্ট্যান্ডার্ড সব থেকে টাফ হয়। আরআরবি যে মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে খুব মানে একটু টাফ, বাকি কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে অতটা বেশিও টাফ নয়। দেখো আরআরবি যেতে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা ফলো করা হয় A3, B1, B2, B3, ঠিক আছে, সরি B1, B2 আর C1। এখানে A1, A2 এই মেডিকেল ক্যাটাগরি কিন্তু এখানে ধরা হয় না, মানে অত এক্স্যাক্ট যে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ফলো করা হয় না, যেটা আমাদের এএলপিতে ফলো করা হয়, ঠিক আছে। তো এটা সব থেকে যেটা মানে বলে মানে টাফেস্ট যেটা বলো মেডিকেল স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে A3 মেডিকেল স্ট্যান্ডার্ড। টাফেস্ট মনে হতে পারে, কিন্তু অতটাও কিন্তু টাফ নয়, ঠিক আছে। মেন দেখো এখানে ডিস্টেন্স তোমার লাগবে 6/9, যেটা হচ্ছে তোমাদের 2D পাওয়ার গ্লাস পরে তুমি করতে হবে। এটা মোটামুটি 2D পাওয়ার অনেকেই থাকে, ম্যাক্সিমাম কিছু কিছু স্টুডেন্ট আছে তারা হয়তো 2D এক্সিট করে গেছে, ঠিক আছে। যাদের 2D এক্সিট করে গেছে তারা A3 ক্যাটাগরিতে তোমরা এলিজিবল হবে না। আগে তোমরা জেনে রাখবে, তোমাদের চোখের পাওয়ারও তোমরা জানবে, সেই সময় তোমরা দেখবে, ঠিক আছে। যেমন পিওএ ডিপার্টমেন্ট, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিলং করে বলে আমি বলছি, পিওএ ডিপার্টমেন্টে A3 মেডিকেল ক্যাটাগরি লাগে, এবং সেখানে আই পাওয়ার 2-এর কম হওয়া চাই, ঠিক আছে। এটাই আই পাওয়ারের মেনলি ফোকাস। সিমিলারলি যেটা B1-এ আছে সেখানে তোমার আই পাওয়ার 4 হতে হবে, B2-তে আই পাওয়ার 4 হতে হবে, এবং C1 যেটা আছে সেখানে তোমাদের আই পাওয়ার ওরকম করে কিছু বলা নেই। এটা হলো মেন। তাছাড়া আরআরবি যেই তোমাদের মেডিকেলি যদি তোমাকে বলতে পারো কোয়ালিফাই করতে হয়, তার জন্য কিছু টেস্ট কম্পালসারি যে তোমাদের দেখা হয়, চোখের টেস্ট যেগুলো তোমাদের কম্পালসারি। কালার ভিশন চেক করা হয়, কালার ভিশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি কালার ব্লাইন্ড আছো কিনা সেটা যারা যারা এখনও জানো না একবার টেস্ট করে নেবে। ইশারা টেস্ট হয় একটা অনলাইন, ইশারা বলে সার্চ মারবে, ইশারা টেস্ট। তুমি অনলাইন নিয়ে চেক করতে পারে তুমি কালার ব্লাইন্ড কি কালার ব্লাইন্ড না, ঠিক আছে। এটা কালার ব্লাইন্ডের সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। তারপর আছে বাইনোকুলার ভিশন, নাইট ভিশন অ্যান্ড মেসোপিক ভিশন, ঠিক আছে। সব থেকে বেশি এটা কালার ব্লাইন্ডনেসটাই তোমাদের দেখা হয়। তো এই জিনিসটা চেক করে নেবে কালার ব্লাইন্ডনেস তুমি আছো কি আছো না, এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমরা দেখে নেবে। তাহলে নোটিফিকেশান সবই তোমাদের লেখা আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কি তোমার নোটিফিকেশান খুললে দেখতে পারে, পেজ নম্বর 6তে আগের বছরের ছিল, ঠিক আছে। যদি যাদের 2-এর থেকে বেশি পড়া হয় তারা কিছু কিছু ডিপার্টমেন্টে এলিজিবল থাকবে না, ঠিক আছে। আর যাদের 4-এরও বেশি পড়া হয় তারা কিছু লিমিটেড তোমার সিটের জন্য এলিজিবল থাকবে। এখনই দেখে নাও তোমরা কোন কোন সিটের জন্য এলিজিবল হবে, ঠিক আছে। তো এটা দেখে নাও, এটা গেল আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে দেখো এজ লিমিট সম্বন্ধে আরও দেওয়া আছে, এখানে রিল্যাক্সেশন সম্বন্ধে পুরো ডিটেলস দেওয়া আছে। এজ রিল্যাক্সেশন যেটা আছে এখানে 18 থেকে 36 বছর, আগের বছর দিয়েছিল ইন জেনারেল হয় 18 থেকে 33, এটাও আমাদের লেখা হয়তো উপরে নিচে কোথাও একটা আছে,
ঠিক আছে, এই যে ইন জেনারেল 18 থেকে 33, 18 থেকে 33, কিন্তু আগের বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল 18 থেকে 36, এটা এবছর থাকবে না, ক্লিয়ার লেখো, বা ফার্দার যা আছে থাকবে না, আরআরবি যে এক্সামে ফার্দার কোথাও থাকবে না, তো এটা এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া রিল্যাক্সেশন কাদের জন্য কত আছে এখানে ইন ডিটেলস টেবিল দেওয়া আছে। এসসি এসটি 5 বছর, ওবিসি নন ক্রিমিলিয়ার 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান সব কিছু পিডাব্লিউ সব ক্যান্ডিডেটদের জন্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, নোটিফিকেশন। এরপরে তোমাদের আসলো ফিস সম্বন্ধে যেটা লাগে, ফিস সেটা তোমরা সব ফর্মেই সেম লাগে, তো এটা নিয়ে ডিটেলস আলাদা করে ডিসকাস করার কোনো কিছু নেই। এরপরে তোমাদের আসছি যেটা বিভিন্ন আরআরবিজের পোস্ট সম্বন্ধে। ঠিক আছে, ওটা নিচে থাকবে, আমি চলে যাচ্ছি আরআরবিজের পোস্ট সম্বন্ধে। তোমাদের তো পোস্টের আগে তোমাদের আগে কী কী আমাদের এক্সাম হয় সেটা আমি দেখিয়ে নিচ্ছি। আরআরবিজি এক্সামটা যেহেতু এটা আগে আসলো, এটা আগে দেখে নিই। আরআরবিজি এক্সামটা হয় দুটো স্টেজে হয় আরআরবিজি এক্সাম, CBT 1, CBT 2। ঠিক আছে, দুটো বেজে সে এক্সাম হয়, CBT 1, CBT 2। তো আমি এখানে লিখছি CBT 1, CBT 1, এটা হচ্ছে আমাদের কোয়ালিফাইং এক্সাম। এটা জাস্ট তোমায় কোয়ালিফাই করতে হয়, কাট অফ ক্লিয়ার করতে হয়। তোমাদের টোটাল ভ্যাকেন্সি যত থাকবে, ধরো তোমার আগের বছর ছিল 8000 ভ্যাকেন্সি ছিল, তো CBT 1 তার 15 টাইমস স্টুডেন্টরা কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো 8000 × 15, এবার যারা কোয়ালিফাই করেছে 8000 × 15 তারা CBT 1 কোয়ালিফাই করেছিল। এটা হচ্ছে জাস্ট কোয়ালিফাইং নেচার। এটা তুমি কোয়ালিফাই করার পরে CBT 1 ক্লিয়ার করার পরে ফাইনাল মেরিট লিস্টে CBT 1 নম্বর কিন্তু অ্যাড হবে না, জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। ঠিক আছে, কিন্তু এই এক্সামটাও ইম্পর্টেন্ট, একেবারে না জাস্ট কোয়ালিফাই করলেও হয়ে যাবে। একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আরআরবি যেতে যতগুলো পোস্ট থাকে, তোমাদের দেখাবো কতগুলো করে পোস্ট থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারেও, মানে সিভিল হোক বা মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক পোস্ট থাকে। ঠিক আছে, এবং প্রত্যেকটা পোস্টের কিন্তু আলাদা আলাদা কাট অফ CBT 1-এ বের হয়। তুমি CBT 1-এ সেই কাট অফটা ক্লিয়ার করতে পারলেই CBT 2-তে সেই ডিপার্টমেন্টের জন্য এলিজিবল হবে। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেকগুলো সাব ডিপার্টমেন্ট থাকে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের রেলওয়েতে, তার আন্ডারে মেনলি 3টে ডিপার্টমেন্ট থাকে। একটা পার্মানেন্ট ওয়ে, যেটা রেলওয়ে ট্র্যাক ইঞ্জিনিয়ার বলা হচ্ছে, একটা ওয়ার্কস, ট্র্যাক বাদে বাকি যত কনস্ট্রাকশন তারা দেখে সেটা ওয়ার্কস, আরেকটা হয় ডিজাইন অ্যান্ড ড্রয়িং। ঠিক আছে, এই 3টে মেনলি। তারপর একটা ব্রিজ ইঞ্জিনিয়ারও হয়। ঠিক আছে, সেটা খুব লিমিটেড সিট থাকার, এবছরে যে নোটিফিকেশন আছে সেটা ব্রিজকে মার্চ করে দেওয়া হয়েছে PO এর সাথে। তো মেনলি তোমার 3টেই মানে সাব ডিপার্টমেন্ট থাকবে, সেটা ধরে রাখতে পারো। তো এই 3টে সাব ডিপার্টমেন্ট থাকে। তো এবার তোমাদেরকে যদি একটু নম্বর ভালো থাকে, ঠিক আছে, তোমাদের 3টে ডিপার্টমেন্টে তো ক্লিয়ার হয়ে যাবে। এবছর অনেকের হয়েছে, তাদের হয়তো একটা বা দুটো ডিপার্টমেন্ট কাট অফ ক্লিয়ার হয়ে যায়, 3টে ডিপার্টমেন্টের কাট অফ ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তো একটু ভালো নম্বর রাখার চেষ্টা করে, তার মানে এমন অনুযায়ী তুমি একবারে খুব নম্বর এখানে নিয়ে চলে আসলে 85-90 পেয়ে গেলে, কিন্তু তোমার CBT টেকনিক্যাল সেটা একেবারে রেডি নয়, তাহলে তোমার কিন্তু কোনো লাভ নেই। একটা মডারেট ওদের চলতে হবে, যাতে এরও কাট অফগুলো সব ক্লিয়ার হয়ে যায় এবং CBT 2 এর জন্য টেকনিক্যালটা ভালো করে তোমাদের রেডি থাকে। CBT 1-এ কোনো টেকনিক্যাল কোশ্চেন আসে না, সম্পূর্ণ নন টেকনিক্যাল। ঠিক আছে, সম্পূর্ণ নন টেকনিক্যাল। নন টেকনিক্যাল কীরকম, ম্যাথ থাকে, রিজনিং থাকে, জেনারেল সায়েন্স থাকে, কিছুটা পোর্শন জেনারেল অ্যাওয়ারনেস থাকে। ঠিক আছে, নন টেকনিক্যাল বললেও যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব হার্ড কিছু নয়, কারণ ম্যাক্সিমামই আমাদের সায়েন্সের সাবজেক্টকে রিলেটেড। যেমন সিলেবাস সম্বন্ধে আমি নিচে দেখাচ্ছি, এটা CBT 1-এর আমাদের সিলেবাস। ম্যাথামেটিক্স থাকে 30 নম্বর, 100-এর মধ্যে ম্যাথ থাকে 30টা, যেটা রিজনিং থেকে যা 25টা, 55 নম্বর ম্যাথ প্লাস রিজনিং, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং ম্যাথ আর রিজনিং তুমি যদি ভালো করে প্রিপারেশন করো, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখো যারা আমাদের ইঞ্জিনিয়ারিং পড়েছি, ডিপ্লোমা করেছি বা যারা বিটেক করেছি, সবার মোটামুটি ম্যাথ রিজনিং উইক কারোর হয় না। ঠিক আছে, অনেকে হয়তো একটু প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের মধ্যে নেই বলে কম নম্বর পাচ্ছে, তাছাড়া উইক কেউ হয় না। তো যারা এখন প্র্যাকটিসের হবে তারা কম নম্বর পেয়ে থাকো বা এখন পারছো না, প্র্যাকটিস করো, কয়েক মাস প্র্যাকটিস করলে তোমাদের এখানে তোমরা স্কোর করতে পারবে। এবং এটাই স্কোরিং, এই 55-র মধ্যে 50 কিন্তু ইজিলি স্কোর করা যায় ফাইনাল এক্সামে। 50 আউট অফ 55 ইজিলি স্কোর করা যায় তুমি যদি প্র্যাকটিস ভালো করে করো, এবং এটাই তোমার কিন্তু CBT ভালো করে ক্লিয়ার করতে হেল্প করবে। 55 হয়ে গেল। এরপরে আসে জেনারেল সায়েন্স 30 নম্বর। ঠিক আছে, এখানে জেনারেল সায়েন্স আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে থাকে, আলাদা করে ভাগ করে দেয়নি। ঠিক আছে, তো হতে পারে জেনারেল সায়েন্সে 30 নম্বর আছে, হতে পারে কোনো শিফটে তোমার ফিজিক্স থেকে 15টা চলে আসলো, বাকি দুটো থেকে 15টা আসলো, কোনো শিফটে বায়োলজি থেকে কোশ্চেন ভরে দিয়ে দিল, বাকি দুটো থেকে কম দিল, বা কোনো শিফটে 3টেই তোমাদের কিন্তু সমান 10টা এরকম অ্যাভারেজ মেনটেন করলো, যা কিছু হতে পারে। ঠিক আছে, তো জেনারেল সায়েন্স 30 নম্বর, টোটাল এখানে 85 নম্বর কভার হয়ে গেল। এটুকু সম্পূর্ণ আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। বাকি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আছে 15 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকে, বাকি যত আমাদের নর্মাল সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস অ্যান্ড কালচার, যত আমাদের বাকি টপিকের মিসলেনিয়াস টপিকগুলো আর্টস থেকে বিলং করে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিলং করে, সেগুলো আমাদের 15 নম্বরে থাকে।
ঠিক আছে, তো এইটাই তোমরা কম ফোকাস দিলেও তুলে 15 নম্বর, কারণ 15 নম্বরে অনেকটা পড়তে হবে। বাকি তোমাদের বেশি ফোকাস দিতে হবে ম্যাথ, রিজনিং আর জেনারেল সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স প্লাস কেমিস্ট্রিকে আরও ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভালো করে পড়তে হবে, কারণ কি ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু CBT 2তে আবার ঘুরে আসে। ঠিক আছে, এটা CBT 1 এক্সাম, কোয়ালিফাইং এক্সাম, কিন্তু একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড তোমাদের মানে মার্কস মেনটেন করতে হবে। ঠিক আছে, তো 70 থেকে 75 মার্কস তোমাদের মেনটেন করতে হবে। 70 থেকে 75 যদি তোমরা মার্কস মেনটেন না করো, তোমাদের হতে পারে যে সব ডিপার্টমেন্ট ক্লিয়ার হলো না। 70 থেকে তোমাদের 75 এই মার্কসটা CBT 1-এ মেনটেন করতে হবে। এই নম্বরটা পেয়ে গেলে তোমাদের CBT 1 ক্লিয়ার করতে খুব বেশি অসুবিধা হবে না আশা করছি। ঠিক আছে, এবার কিছু কিছু জোনে মেকানিক্যালের 70 ক্লিয়ার হয়নি, দু একজন দেখেছি। সেটা কিছু কিছু জোনে হতে পারে, মেকানিক্যাল হয়তো কাট অফটা একটু বেশি চলে যাচ্ছে, সেক্ষেত্রে মেকানিক্যালকে আরেকটু হার্ড ওয়ার্ক করতে হবে। বাকি সিভিলের ক্ষেত্রে 70 to 75 এনাফ নম্বর আমি মনে করি, এখনও মনে করি আজকের দিনে 70 থেকে 75 এনাফ নম্বর। ঠিক আছে, যত দিন যাচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ডও বাড়ছে, তো সেই হিসাবে 70 থেকে 75 যথেষ্ট তোমাদের স্ট্যান্ডার্ড মার্কস। এটা হয়ে গেলো CBT 1। এরপরে হয় CBT 2 সেকেন্ড স্টেজ। CBT 1-এর মোটামুটি 2019-এর 3 মাসের মধ্যে হয়েছিল, এবার একটু বেশি সময় পেয়েছে ছেলেমেয়েরা, 4-4.5 মাস সময় পেয়েছিল, কারণ এপ্রিলের মনে হয় 20 বা 22 তারিখে এবছর CBT 2 এক্সামটা হলো এবং ডিসেম্বর মাসে CBT 1 হয়েছিল, তো 4.5 মাসের উপরে এবছর সময় পেয়েছিল। ঠিক আছে, তো 2-2.5 মাস থেকে 4-4.5 মাসের মতো সময় পেতে পারো, কিন্তু 4-4.5 মাস ধরো না, তোমরা ধরে রাখবে 2.5-3 মাসই পাবে, সেই ধরে কিন্তু তোমাদের প্রিপারেশন এখন থেকে করতে হবে, টেকনিক্যালি স্ট্রং হতে হবে। ঠিক আছে, তো CBT 2-এর সিলেবাসটা তোমাদেরকে বলেছি কী থাকে। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন, সিলেবাস কি, এক্সাম প্যাটার্নের জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, যেটা তোমার CBT 1-এ 15 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস ছিল, সেম CBT 2-তেও থাকবে, যেখানে তোমাদের থাকে কি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব মিলে টোটাল। তারপরে কি থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি 15 নম্বর, যেটা তোমাদের CBT 1-এও ছিল। সেই জন্য বললাম কি ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যাতে তোমাদের CBT 1 প্লাস CBT 2 দুটোর জন্য রেডি হয়ে যাও। ধরে রাখছো CBT 1-এ তোমাদের 18 থেকে 20 নম্বর ফিজিক্স কেমিস্ট্রি আসবে, প্লাস CBT 2-তে 15 নম্বর আসবে, তো প্রায় তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি ওয়েটেজ কিন্তু তোমাদের 30 থেকে 35 নম্বর, যেটাকে হিউজ হয়। সেই জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিকে খুব ভালো করে পড়বে। দেখো ছোটোবেলায় স্কুলে কী পড়েছে কি না পড়েছে, কতটা কীভাবে পড়েছে সেটা আমি জানি না, হয়তো অনেকে খুব ভালো করে পড়েছো, অনেকে ভালো করে পড়োনি, জাস্ট একটু মোটামুটি পড়ে পাসিং মার্কস পেয়ে বা পাসিংয়ের থেকে ভালো 60-70-75 মার্কস পেয়ে বেরিয়ে গেছো। ঠিক আছে, তো সেটা করলে হবে না, এখন ভালো করে পড়তে হবে। যদি তোমার মনে হয় তুমি কোশ্চেনে আটকাচ্ছ, 15টার মধ্যে তুমি 6-7টার বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো না, ফ্রেশ করে শুরু করবে, ফ্রেশ কোনো একটা টিচারকে ধরবে, টিচারকে ধরে প্রপার করবে, 60-70-80 ঘন্টার লেকচার ফিজিক্সের দেখবে, 60-70-80 ঘন্টার লেকচার কেমিস্ট্রি দেখবে, প্রপার নোটস বানাবে, তারপরে প্রপার প্র্যাকটিস করবে, MCQ প্র্যাকটিস করবে। ঠিক আছে, কোথা থেকে প্র্যাকটিস করবে, textbook.com বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে টেস্ট সিরিজ দেবে, খুব ভালো করে প্র্যাকটিস হবে। ঠিক আছে, প্র্যাকটিস না একটু পরে তোমার ডিটেলসে ডিসকাস করবো, বা পরে একটা আলাদা ভিডিও বানিয়ে আবার আমি ডিসকাস করে দেবো প্র্যাকটিস কোথা করবে সেটা নিয়ে। তো ফিজিক্স আর কেমিস্ট্রিটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট, তো এটা খুব ভালো করে পড়বে, নোটস বানিয়ে পড়বে। এরপরে দুটো যে টপিক আছে যেটা CBT 2-তে আসে, একটা হচ্ছে বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, আর একটা বেসিক অফ কম্পিউটার। ঠিক আছে, এই দুটো 10-10-20 নম্বর আসে। এই দুটোকে আমি বলবো এখন থেকে রেডি করে নাও। যারা এবছর আরবি যে দিয়েছিল তারা পড়েছিল অলরেডি, তাদের একটা নোটস আছে। যারা প্রথমবার আরবি যেই দেবে 2025-এ দেবে বা এরপরে ফিউচারে আরবি যেই দেবে, তাদেরকে হলো এখন থেকেই এই সাবজেক্টগুলো রেডি করে নাও। ঠিক আছে, অনেক টিচার পেয়ে যাবে। ঠিক আছে, অনেক ইউটিউবে অনেক টিচার পেয়ে যাবে, বিভিন্ন ইনস্টিটিউটে তুমি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হলে সেখানেও অনেক টিচার পেয়ে যাবে, যারা পড়িয়েছে, সময় নিয়ে পড়িয়েছে। ঠিক আছে, 30-40 ঘন্টায় কেউ পড়িয়েছে, কেউ 50 ঘন্টায় পড়িয়েছে, যেমন এই জায়গা থেকে পড়বে, ভালো করে সবার আগে নিজের হ্যান্ড রিটেন নোটস বানাবে, পিডিএফের ভরসায় যাবে না, নিজের হ্যান্ড রিটেন নোটস প্রত্যেকের সাবজেক্টের থাকা চাই, এইসব থিওরিটিক্যাল সাবজেক্টের। ঠিক আছে, কনসেপ্টুয়াল প্লাস থিওরিটিক্যাল, যেমন এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন। ঠিক আছে, নিজস্ব নোটস থাকবে, নিজে যখন লিখে লিখে পড়বে একটা নোটস বানাবে, সেটা তুমি 30 পেজের হতে পারে, 50 পেজের হতে পারে, 100 পেজেরও হতে পারে। সেই নোটসটা তোমার লেখা থাকলে তুমি যখন রিভিশন দেবে, তোমার রিভিশনে ভালো করে হবে, জিনিসটা একদিন তোমার মাথায় রিটেন থাকবে, পিডিএফ থেকে সেটা কোনোদিন হয় না। তো এই দুটো এখনই পড়ে রাখবে এবং নোটস বানিয়ে রাখবে, এখন একবার দুবার রিভিশন দিয়ে নেবে, তারপরে রেখে দিও, আবার CBT 2-এর সময় খুলবে, দেখবে তোমার CBT 2-এর আগে বেশি এখানে হার্ডওয়ার্ক করতে হচ্ছে, এবং এই দুটো যে 10-10-20 নম্বর আছে, এখান থেকে ইজিলি তুমি 15 সিকিওর করতে পারবে। তো এই গেল 15 নম্বর, 50 নম্বর। এরপরে 100 নম্বরের আসে আমাদের টেকনিক্যাল, যেটা সবার আলাদা হয়ে থাকে। এটা হয়ে গেল টেকনিক্যাল 100 নম্বর, এবং এটাই মেন। যেই টেকনিক্যাল ভালো করে পড়বে, যার টেকনিক্যাল নলেজ যত ভালো থাকবে, সে কিন্তু RRBJEE-তে সিলেকশন নিয়ে যাবে এবং RRBJEE-তে একটা সিট সিকিওর করবে। RRBJEE CBT 1-এ 15 জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হচ্ছে, এবং ওই 15 জনের মধ্যে কিন্তু একজনই সিলেক্টেড হবে। ঠিক আছে, 15 জনের মধ্যে একজনই ফাইনাল সিলেকশন নেবে, এবং সেই একজন সেই হবে যার টেকনিক্যাল নলেজ ভালো, যে টেকনিক্যালি সাউন্ড গুড। ঠিক আছে, যে টেকনিক্যালে তোমাদের আমি বলে দিচ্ছি,
100-র মধ্যে 65 থেকে 70 পজিটিভ স্কোর করতে পারবে, সেই কিন্তু চাকরিটা নিয়ে যাবে। এবং টেকনিক্যালে 65 থেকে 70, এটা রাজ্য সরকারের যে পিএসসি যের মতো হবে না কিন্তু। আরআরবি যেইতে 65 থেকে 70 পেতে গেলে তোমার যথেষ্ট টেকনিক্যাল নলেজ থাকতে হবে। টেকনিক্যাল তোমার যেমন তোমার এমসিকিউ ডাটাবেস কোশ্চেন সেগুলো তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তেমনই তোমার কনসেপ্টুয়াল কোশ্চেন, প্রত্যেকটা টপিকের কনসেপ্টে তোমাকে ইন ডিটেলস জানতে হবে। কনসেপ্ট না জানলে তুমি কিন্তু আরআরবি যেই সিবিটি 2 এর টেকনিক্যাল পোর্শনে 50 ক্লিয়ার করতে পারবে না, 40-45 রয়ে যাবে। ঠিক আছে, ডাটাবেস কোশ্চেন কিছু থাকে, হয়তো 20-25টা কোশ্চেন তুমি ডাইরেক্ট মুখস্থের কোশ্চেন পেয়ে যাবে, কিন্তু তোমার 35 থেকে 40টা বা তারও বেশি তোমার কিন্তু কনসেপচুয়াল, ভালো রকম কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, 40 থেকে 45টা, এবং সেখানেই তুমি অন্য থেকে পিছিয়ে পড়বে। তোমার টেকনিক্যাল কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবে না এবং নেগেটিভ 25 চলে যাবে। তুমি 80টা অ্যান্সার করে যাবে, তোমার 25 থেকে 30টা নেগেটিভ চলে যাবে। আর যে হয়তো টেকনিক্যাল ভালো করে পড়েছে, ইন ডিটেলসে পড়েছে, সেও 80টা অ্যান্সার করলো, কিন্তু 80টার মধ্যে তার 70টা 72টা ঠিক হয়ে যাবে, বা সে 75টা অ্যান্সার করলেও তার 68-69টা ঠিক হয়ে যাবে, এবং সে মোটামুটি 65 থেকে 70 রেঞ্জে স্কোর করে দেবে। ঠিক আছে, এবং এটা তোমাকে সিকিউর করতেই হবে। এবছর অনেকে আছে যারা আরবি যে দিয়েছে, তাও টেকনিক্যাল পড়ছিল একটা লেভেল অবধি, আমার সঙ্গে অনেকে প্রিপারেশন নিচ্ছিল, টেকনিক্যাল ভালো করে পড়েছিল, কিন্তু কোথাও গিয়ে তারা একটু হয়তো তাদের টেকনিক্যাল পড়ায় কমই রয়ে গেছিলো, এবং তারা টেকনিক্যালে 53, 54, 55, 52, 56 এরকম নম্বরে গিয়ে টেকনিক্যাল আটকে গেছে, এবং সেখানে তাদের ওভারঅল মার্কসও 80, 82, 84 এসছে, যার জন্য তারা সিলেকশনের খুব কাছে গিয়েও হয়তো সিলেকশন হবে না। কারণ সিলেকশনের জন্য 90 থ্রেশহোল্ডটা সবাইকে ক্রস করতে হবে, যেটা হচ্ছে ডাটা দেখে মনে হচ্ছে যারা 95, 96, 97 পাচ্ছে তাদের মোটামুটি এবছর আরআরবি যে ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমার আইডিয়া দেখে মনে হলো। সিভিলের জন্য বলছি, অন্যান্য ডিপার্টমেন্টের আমার অতটা আইডিয়া নেই এরকম হতে পারে, তো সিভিলের এটা হচ্ছে যারা 95+ পাচ্ছে তাদের মোটামুটি সবারই জব সিকিওর আছে, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন বলে মনে হয়। ঠিক আছে, তো এটা হলো এক্সাম প্যাটার্ন। তোমাদের কি করতে হবে, টেকনিক্যাল ভালো করে পড়তে হবে। এবার যে টেকনিক্যাল যে আমাদের ডিপার্টমেন্টগুলো আছে তার সম্বন্ধে চলে আসি, কারা কারা এলিজিবল। ঠিক আছে, আরআরবি যে টেকনিক্যাল আছে এটা কতগুলো সাব ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করা আছে, ঠিক আছে, কতগুলো গ্রুপে ভাগ করা আছে। প্রথমে দেখো মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, যারা মেকানিক্যাল রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে যুক্ত। দেখো তার মধ্যে কী কী আছে, মেকানিক্যাল আছে প্রোডাকশান, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, তারপরে মেশিনিং ইঞ্জিনিয়ারিং, টুল অ্যান্ড মেশিন ইঞ্জিনিয়ারিং, টুল অ্যান্ড ডাই মেকিং ইঞ্জিনিয়ারিং, বা মেকানিক্যাল রিলেটেড, মেকানিক্যাল যে কোর্স সাবজেক্ট সেগুলো রিলেটেড যে কোনো ইঞ্জিনিয়ারিং, যারা মেকানিক্যাল রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এতগুলো তোমার ডিপার্টমেন্ট দেওয়া আছে যারা মেকানিক্যাল থেকে বিলং করে। সিমিলারলি ইলেকট্রিক্যাল অ্যালাইড ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যালে কারা কারা আছে, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রিক্যালের বেসিক সাবজেক্ট নিয়ে কম্বিনেশন নিয়ে যে ইঞ্জিনিয়ারিংগুলো তৈরি হয়েছে। ইলেকট্রিক্যালের সাব ডিপার্টমেন্ট অনেকগুলো আছে যেখানে অনেকে বিটেক করে থাকে। ঠিক আছে, তো যারা সবাই কিন্তু ইলেকট্রিক্যালের আন্ডারে এলিজিবল। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা, আরেকটি বলে রাখি, যারা তোমরা পরীক্ষা দেবে আরআরবি যেই, তোমার মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা, কিন্তু হায়ার ডিগ্রি তোমার থাকে তারাও তোমরা এলিজিবল। এমন না ডিপ্লোমা করতেই হবে, ডাইরেক্ট যারা বিটেক করেছে তারাও এলিজিবল, যে ডিপ্লোমা করে বিটেক করেছে তারাও এলিজিবল, যে বিটেক এমটেক করেছে তারা তো অলওয়েজ এলিজিবলই, ডাইরেক্ট বিটেক এলিজিবল। যেমন আমিও ডাইরেক্ট বিটেক ছিলাম, আমার ডিপ্লোমা ছিল না, তো যারা ডাইরেক্ট বিটেক করে তারা কিন্তু সবাই আরআরবি যেই জন্য এলিজিবল। তো এটা হয়ে গেল। সিমিলারলি তোমার দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং কী কী আছে। অনেকে আমাকে বলে কম্পিউটার সায়েন্স এলিজিবল কি এলিজিবল না। ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিন্তু কম্পিউটার সায়েন্স, আইটি এরা কিন্তু এলিজিবল। দেখে নাও এখানে কী আছে, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অথবা এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করে, ঠিক আছে, তারা সবাই এলিজিবল। লাস্টে একটা দেওয়া আছে কম্বিনেশন অফ সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ অ্যাবভ ডিসিপ্লিনস, ঠিক আছে, তারা এলিজিবল। সিমিলারলি সিভিল অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, এটা একটা গ্রুপ আছে, এটা 4 নম্বর গ্রুপ সিভিল, ঠিক আছে, যেখানে মেনলি দেওয়া সিভিল ইঞ্জিনিয়ারিং, আর দেওয়া আছে কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিমস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সিভিলে যেমন বেসিক স্ট্রিম কী কী হয়, অনেকে যেমন ডিপ্লোমা সিভিলের সাব স্ট্রিম অনেক কিছু আছে সেগুলো পড়ে, অথবা আমি বলছি আমাদের বিটেকে কী হয়, একটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং আছে যাদবপুরে পড়ায়, ঠিক আছে, সেটা সিভিল না, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, তারাও কিন্তু এলিজিবল। ঠিক আছে, কারণ আমার একজন কলিগ আছে যে বিটেক কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করেছিল, সে আমাদের সঙ্গে চাকরি করছে। তো সিভিল রিলেটেড যত আমাদের সাব ডিপার্টমেন্ট আছে সিভিলের মেন সাবজেক্টগুলো যার মধ্যে আছে তারা সবাই কিন্তু সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিংয়ে এলিজিবল। ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট করে জানিও যে তোমার কোন ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, তো আমি বলে দেবো তুমি এলিজিবল হবে কি হবে না। সিভিলের যারা আছে, মানে সিভিল অ্যান্ড অ্যালাইডে যারা পড়ছো, অন্য ডিপার্টমেন্টে অত বেশি তোমার আইডিয়া নেই, সিভিলটা আমি বলে দিতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি সিভিলের তোমার যে বেসিক সাবজেক্টগুলো তোমার সিলেবাসে থেকে থাকে, তুমি যখন ডিপ্লোমা করেছো বিটেক করেছো তুমি এলিজিবল। তাছাড়া সিভিলে কারা দেওয়া আছে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অফ 3 ইয়ার্স ডিউরেশন, যারা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে তারাও কিন্তু এর জন্য এলিজিবল। 4 নম্বর গ্রুপ চলে গেল।
তারপর একটা আছে সিএমএ যে পোস্ট আছে, সিএমএ পোস্টের জন্য আমাদের বিএসসি লাগবে, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স থাকা চাই সিএমএ পোস্ট। কিছু কিছু সিএমএ পোস্ট থাকে, তো যারা বিএসসি কেমিস্ট্রি ফিজিক্সে রয়েছে তারাও কিন্তু আরআরবিজেইর জন্য এলিজিবল, কিন্তু সিটটা তুলনামূলক কম থাকে। ঠিক আছে, মেনলি যারা জেই হয়ে মানে ডিপ্লোমা করে থাকে বা বিটেক করে থাকে তারাই এখানে মেনলি এক্সামটা দেয়, কিন্তু শুধু তারাই কিন্তু জেই হবে এরকম কথা নেই। ঠিক আছে, যারা বিএসসি কেমিস্ট্রি ফিজিক্সে করেছে তারাও কিন্তু আরআরবিজেই এক্সাম দিতে পারবে, সিট কম থাকে। সিমিলারলি এখানে দেখো যেটা কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার বলা হচ্ছে, এটা লেভেল 7-এর পোস্ট ছিল, 17টা ছিল। লেভেল 7-এর যত পোস্ট আছে সেখানে আমাদের গ্র্যাজুয়েশন লাগে, সেখানে ডিগ্রি চেয়েছে, ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন কেমিক্যাল টেকনোলজি। সো যারা কেমিক্যাল টেকনোলজি পড়েছে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে, যাদের বিটেক আছে তারাই কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, যেটা আমার 17টা পোস্ট উপরে ছিল। অথবা কি বলেছে, ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এখানে ডিগ্রি থাকা চাই, মানে বিটেক থাকা চাই। এর আগে ডিপ্লোমা হলেও তুমি এলিজিবল ছিলে, কিন্তু এই পোস্টের জন্য তোমার বিটেক থাকা চাই। তোমার কী কী আছে এটা ক্লিয়ার হলো, তোমার ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা আছে নর্মালাইজেশন হয়ে গেলো, ডকুমেন্ট ভেরিফিকেশন যেমন তেমন হয়, এগুলো তো আছেই নর্মাল। ঠিক আছে, তারপরে তোমাদের কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে, আরআরবি যেই আছে, রেলের একটা জেনারেল রুল থাকে যে তুমি যে কোনো একটা আরআরবি থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমার টোটাল 8,000 ভ্যাকেন্সি ছিল, কিন্তু 8,000 ভ্যাকেন্সির জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো আমাদের এতগুলো আরআরবি আছে, দেখো এখানে কতগুলো আরআরবি আছে, 1 2 3 4 5 6 7, 3 সাথে 21টা আরআরবি আছে। 21টা আরআরবি থেকে এক্সাম কন্ডাক্ট হবে, এবং যে কোনো একটা আরআরবি থেকে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবং যে আরআরবি থেকে ফর্ম ফিল আপ করবে সেই আরআরবি যতগুলো ভ্যাকেন্সি, তুমি কিন্তু ততগুলো ভ্যাকেন্সি সাপেক্ষে কমপ্লিট করতে পারে। ধরো তুমি কলকাতা থেকে ফর্ম ফিল আপ করলে, কলকাতায় আরআরবি যে ভ্যাকেন্সি আছে 500, তো তুমি 500 সিটের জন্যই লড়বে, তুমি 8,000 সিটের জন্য লড়বে না। ঠিক আছে, কোথাও ভ্যাকেন্সি আছে 200, তুমি সেখানে ফর্ম ফিল আপ করলে, তো সেই 200 সিটের জন্যই কিন্তু লড়বে। ঠিক আছে, তো এটা নিয়ে অনেক কনফিউজ থাকে যে কোন আরআরবি থেকে ফর্ম ফিল আপ করবো কি না, নোটিফিকেশন আসলে আমি ডিটেলসে ডিসকাস করে দেবো কোথা থেকে ফর্ম ফিল আপ করা উচিত কি না। ঠিক আছে, এখন এসব থাক, তো এটা তুমি জেনে রাখো, জেনারেল কনসেপ্ট। আর তুমি একাধিক আরআরবি থেকে যদি ফর্ম ফিল আপ করো, তোমার কিন্তু সব ডাটা অনলাইন আছে, রেকর্ড হয়ে চলে আসবে, আধারের সঙ্গে লিঙ্ক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো সেটা কোনো খবরদার করতে যাবে না, যে কোনো রেলের এক্সাম এটা কোনো করতে যাবে না, যে কোনো একটা আরআরবি থেকে অলওয়েজ ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তারপরে তোমাদের এবার দেখো আরও তোমাদের আসি কী কী সাব স্ট্রিম আছে, এগুলো তোমাদের বিভিন্ন ফর্ম আছে, এগুলো ফর্ম পরীক্ষার সময় যখন নোটিফিকেশন আসবে তখন বলে দেবো, এটা আমাদের এখন কনসার্ন নয় যে কী কী আমাদের ফর্ম ফিল আপ করতে হয় পরীক্ষার আগে। ঠিক আছে, অনেক কিছু ফর্ম আছে, এগুলো আমাদের ডকুমেন্টস বানাতে হয় আমাদের। তোমাদের বেলা আসবো, হ্যাঁ সিলেবাস আছে, সিলেবাসে আমি যাচ্ছি না, সিলেবাসের পরে সাব ডিপার্টমেন্ট সম্বন্ধে একটু আসতে হয়, কী কী ডিপার্টমেন্ট রেলওয়ে অফার করে সাব ডিপার্টমেন্ট। সিলেবাস তোমরা দেখে নিতে পারবে, নোটিফিকেশান সিলেবাস সেমই আছে, সিলেবাস চেঞ্জ হয়নি, 2019-এরটা 2024-এ আছে, 2025-এও সেম সিলেবাস থাকবে, সিলেবাস চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার দেখো কোন কোন ডিপার্টমেন্টে কী কী তোমার সাব ডিপার্টমেন্ট অফার করে। ঠিক আছে, এবং প্রত্যেকের সাব ডিপার্টমেন্টে কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড কী সব ডিটেলসে দেওয়া আছে। তো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তোমাদেরকে বলছি, কারণ ইলেকট্রিক্যাল সম্বন্ধে তো সে আইডিয়া নেই, মেকানিক্যাল সম্বন্ধে আইডিয়া নেই। সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমি বলছি কারণ এর সম্বন্ধে আমার আইডিয়া আছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমার আইডিয়া আছে, এটা একটু বড় করি। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আইডিয়া আছে, এটা হ্যাঁ এই দেখো এখানে কি বলেছে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কী কী ডিপার্টমেন্ট আছে। এবছর ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, পিওএ অ্যান্ড ব্রিজ। আগে পিওএ আলাদা বেরোতো, ব্রিজ আলাদা বেরোতো, এই বছর কম যে দুটোকে মার্চ করে দিয়েছে। মার্চ করেছে মানে ইন ফিউচারও তোমাদের মার্চই থাকবে। ঠিক আছে, এটা আমার লেভেল 6 পোস্ট। ইঞ্জিনিয়ারিং বলতে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংকে রেলওয়েতে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলা হয়, বাকি ডিপার্টমেন্টগুলোকে যেমন নাম ধরে রাখা হয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তেমন সিভিলকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শুধু বলা হয়। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বলা হয় না, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। রেলওয়েতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এখানে পিও অ্যান্ড ব্রিজ আছে, তার জন্য A3 ক্যাটাগরি লাগবে। আরও কী কী আছে তোমাদের দেখো, এখানে পিডাব্লিউডির যে বেঞ্চমার্ক সেগুলোও দেওয়া আছে, এবং এর সাপেক্ষে তোমার কী কী লাগবে যেটা ওখানে দেওয়া ছিল, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর 3 ইয়ার্স ডিউরেশন অর কম্বিনেশন অফ এনি সিভিল, যেগুলো তোমাদের সাবস্ট্রিম যেটা আমাদের আগে পড়লাম সেগুলো এখানে চেয়েছে দেওয়া আছে। ঠিক আছে, এখানে পিও ইঞ্জিনিয়ার হয়, একটা আমাদের ডিজাইন ড্রয়িং অ্যান্ড এস্টিমেটার, এটা একটা হয়ে গেল, আর একটা ওয়ার্কস হয়। ঠিক আছে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস অ্যান্ড রিসার্চ। ঠিক আছে, এগুলো সব জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার এই তিনটে মেনলি আমাদের জব সিভিলে আমাদের কি বলে অফার করে রেলওয়ে। এরকম সব ডিপার্টমেন্টের কাছে কারা কোনটে এলিজিবল কি না এলিজিবল তোমরা নোটিফিকেশান 2024-এ ডাউনলোড করে দেখতে পারো, অথবা 2025-এ ফ্রেশ নোটিফিকেশান আসলে তোমরা দেখতে পারবে। তো জেনে রাখো, যা তোমাদের মোটামুটি যদি ডিপ্লোমা থেকে থাকে, আমাদের মেন যত স্ট্রিম আছে তাহলে তোমরা আরআরবি যে এক্সাম দিতে পারবে। মোটামুটি অনেক ডিপার্টমেন্টই তোমরা দেখলে, ঠিক আছে, যেমন
ইলেকট্রিক্যাল বা অ্যালায়েড, মেকানিক্যাল বা অ্যালায়েড, ইলেকট্রনিক্স বা অ্যালায়েড, এর ভিতরে কিন্তু অনেক সাব ডিপার্টমেন্টকে কভার করে নিয়েছে, মানে অনেক ডিপার্টমেন্টকে তোমার কভার করে নিয়েছে। তো তুমি দেখে নে যে তুমি মোটামুটি সবাই যারা তোমাদের ডিপ্লোমা করে থাকে বা বিটেক করে থাকে ম্যাক্সিমাম সবাই এলিজিবল হয়ে থাকে কোনো না কোনো আমাদের ডিপার্টমেন্টে এক্সাম দেওয়ার জন্য। সেই হিসেবে সিলেবাসটাও কিন্তু ডিফাইন করা আছে। এমন না তুমি ধরো ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং থেকে তুমি এক্সাম দিচ্ছ আর তোমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, তো তোমাকে ইলেকট্রনিক্সকে সব নতুন করে পড়তে হবে, বা যে ইলেকট্রনিক্স হয় তারাও বিশেষ কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। হ্যাঁ, কিছু তো ইলেকট্রনিক্স অ্যাডভান্টেজ থাকবে, তাই সিলেবাসটা বেশি থাকবে, কিন্তু তোমার সব কিছু নিয়ে দেওয়া হয়। তোমার কিছু কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আমার সিলেবাস থাকবে, আর সব কিছু মিলেমিশে সিলেবাস তৈরি। সিলেবাস যেটা ছিল তোমাদের এর উপরে ছিল নোটিফিকেশনে, তোমরা সিলেবাসে দেখবে, সিলেবাসে জানতে পেরে যাবে তোমাদের কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না। আর এই যে সিলেবাস দেখো, সিভিল অ্যান্ড অ্যালাইড অসুবিধা হয় না। সিভিলের সিলেবাস মোটামুটি সব এক্সামেই ওভারঅল সেম থাকে, তো সিভিল নিয়ে প্রবলেম হয় না। কিন্তু অন্য ডিপার্টমেন্টে একটু সিলেবাস ভ্যারি করতে পারে। তোমরা সিলেবাসটা আরবিজেই পরীক্ষার আগে সবার আগে তোমরা কাজ করো, সিলেবাসটা দেখে নেবে। যারা আরবিজেইর প্রিপারেশন নিচ্ছ, নেবে, ফিউচারে আরবিজেই দেবে, জবেই দাও না কেন, 2025 দেবে বা তারও পরে দেবে যারা কলেজে পড়ছো, সিলেবাসটা দেখে নেবে। সিলেবাস হিসেবে তোমরা পড়াশোনা করবে। তোমার যদি রেলওয়েতে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে, সিলেবাস দেখে সেই হিসাবে সিলেবাস হিসাবে টপিক ওয়াইজ পড়াশোনা করবে। টপিকে যা লেখা হয় সেগুলো অবশ্যই তোমরা কভার করবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমাদের সব, তোমাদের কি বলে এক্সাম হয়। তারপরে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস আছে, এরপরে তোমাদের আছে ভ্যাকেন্সি ডিটেলস, ঠিক আছে? তো এটা হয়ে গেল মেন। তো এরপরে আর কি কি আছে, মোটামুটি সবে তোমার আরআরবি যেই এক্সাম সম্বন্ধে এগুলো বেসিক ডিটেলস নোটিফিকেশন ছিল সেগুলো সব কভার করে নিলাম, ঠিক আছে? এবার দেখো, আরআরবি যেই বলতে পারো রেলওয়ের খুবই একটা প্রেস্টিজিয়াস জব। অন্যান্য আরআরবির এক্সামের তুলনায় এটা বেশি প্রেস্টিজিয়াস জব। কেন কি, লেভেল 6-এর জব, ঠিক আছে? সব থেকে হাইয়েস্ট লেভেলের জব যেগুলো রেলওয়ে অফার করে, একটা হয়ে গেলো আরআরবি যেই থ্রুতে সবই লেভেল 6-এর জব। আর এনটিপিসি গ্র্যাজুয়েশনের থ্রুতে কিছু লেভেল 6-এর জব অফার করে, যেমন স্টেশন মাস্টার, সিসিটিসি, এই দুটো লেভেল 6-এর পোস্ট, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট টু। আর যেটা আমাদের আরপিএফের যেটা এসআই হয়ে গেলো, ওটা লেভেল 6-এর পোস্ট। এই কটা লেভেল 6-এর পোস্ট রেলওয়ে অফার করে। আর লেভেল 7 যেমন এখানে দেখলে কিছু পোস্ট অফার করে। আর আমাদের যেটা কী বলো, মেডিকেল প্যারামেডিক্যাল যে এক্সামটা হয় যেটা, সেটা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে, সেই পোস্ট লেভেল 7 অফার করে। তাছাড়া লেভেল 7 কিন্তু রেলওয়েতে অফার করে না। আগে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার নিত, সেটা আর নেয় না। এবং তোমাদের 2024-এর যদি প্যাটার্ন ফলো করে আমার যতদূর মনে হয়, তাহলে 2000 যদি 25-এর নোটিফিকেশনটা আসে এবং সেটা এক্সাম কন্ডাক্ট হতে হতে CBT2 হতে হতে এরকম সময় হয়ে যাবে, 2026-এর মে জুন অবধি হয়ে যাবে। মে জুনে তোমাদের কিন্তু নেক্সট ইয়ার, বা সে জুলাই আগস্ট অবধি যেতে পারে। সেরকমভাবে তোমাদের এক্সাম কিন্তু পরের বছরও কমপ্লিট হয়ে যাবে। যারা যারা প্রিপারেশন 2025 আরবি যেই জন্য নিচ্ছ, তারা কিন্তু সেই হিসাবে প্রিপারেশন শুরু করে দাও। এবং তোমাদের প্রথম টার্গেট হবে টেকনিক্যাল স্ট্রং করা। আমি বারবার বলছি, টেকনিক্যাল তোমাদের স্ট্রং করতে হবে। টেকনিক্যাল এক্সাম, টেকনিক্যাল সিলেবাস দেখবে এবং টেকনিক্যাল স্ট্রং করবে। 15 জনের মধ্যে একজন সিলেক্টেড হবে এবং সেটা সিলেকশন নেওয়ার জন্য টেকনিক্যালি স্ট্রং করতে হবে, তাছাড়া কোনো আর উপায় নেই। তো আমি আরবি যেই সম্বন্ধে মোটামুটি সব কিছু কভার করলাম, ঠিক আছে? যদি কিছু বাদ যেয়ে থাকে বা কিছু তোমাদের মনে হয় যে আরও কিছু জানতে চেয়েছিলে এই ভিডিওতে আমি কভার করিনি, তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও, বা আমাকে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করো। আমার টেলিগ্রাম আইডি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমার টেলিগ্রাম আইডি ERRBSSE, ERRBSSE, ঠিক আছে? বড় এনকোয়ারি থাকে তোমাকে আমাকে এখানে টেলিগ্রামে মেসেজ করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। টুকটাক এনকোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং তোমার যা যা ডাউট আছে আমি মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এমনি আমি যা যা ডিসকাস করলাম আরআরবি যে এক্সাম সম্বন্ধে, আশা করছি তোমাদের খুব বেশি ডাউট তো আর থাকবে না। তবুও থেকে থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের যত সম্ভব পারি তোমাদের এক্সাম সম্বন্ধে ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আর এর থেকে বেশি বড় করব না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা এক্সাম সম্বন্ধে বলবো, রেলওয়ে অন্য কোনো এক্সাম সম্বন্ধে। তোমরা কমেন্ট করে জানাও নেক্সট তোমরা কোন এক্সাম সম্বন্ধে জানতে চাও, বা অন্য কোনো টপিকের উপর ভিডিও তোমরা যদি পেতে চাও সেটা সম্বন্ধে আমাকে নিচে কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।